ইউনূস স্যার এখন চরম বিপদে আছেন। এমনকি বিএনপিও এখন স্যার ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছেন ওনার সামনে দাঁড়িয়ে। চারিদিক দিয়ে প্রেশারের উপর আছেন। সুন্দর মতো রেজিগনেশন দিয়ে বাংলাদেশ থেকে বের হয়ে যান, শান্তিতে শান্তিতে সবকিছু হবে, কেউ কিছু বলবেন আপনাকে, কাউকে জানাবেন। সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন মানুষ নিয়ে সুন্দর মতো প্লেনে উঠে চলে যান বাংলাদেশ থেকে। ডক্টর ইউনূস সরকারের সর্বশেষ চেষ্টা, টান টান উত্তেজনা, আর মাত্র কয়েক ঘন্টা, এই 24 ঘন্টা জোরালো চেষ্টা করছে প্রফেসর ইউনূস। এই 24 ঘন্টার চেষ্টায় সফল হলে ভালো কিছু, আর যদি ইউনূস ব্যর্থ হয়। এই ঘোষণার পেছনে আছে মোদি এবং ট্রাম্পের হাসি যতই বাড়বে, শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও, বিশেষ করে বাংলাদেশে। আর এখানে শেখ হাসিনা ফিরে আসতে পারেন একটি গণতন্ত্রের মডেলের প্রতীক হয়ে। যদি উপদেষ্টা আসিফের এই বক্তব্যটা সত্যি হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা মিথ্যা। সাক্ষী হিসাবে বা প্রধান একজন ব্যক্তি হিসাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যে মানবতা বিরোধী অপরাধের মামলা আছে, সেই মামলায় জেরার সময় বিশেষ করে বাংলাদেশে প্রশ্নটা এখন বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে তা নয়, প্রশ্নটা হলো কোন শক্তি কার মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রভাব বজায় রাখবে। যদি মোদি ট্রাম্পের সম্পর্ক আরও উষ্ণ হয়, তাহলে সেই উষ্ণতার প্রথম প্রতিফলন পড়বে ঢাকায়। মোদি এবং ট্রাম্পের হাসি যতই বাড়বে, শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে। ট্রাম্প কি চাপ তৈরি করেছেন, নাকি সত্যিই মোদি বন্ধুত্ব রক্ষায় রাশিয়ার তেল ছাড়ছেন? ভারত ও রাশিয়ার সম্পর্ক কেবল ব্যবসা নয়, ইতিহাসের সঙ্গেও জড়ানো। দিল্লি মস্কো সম্পর্ক মানে কেবল কূটনীতি নয়, এক ধরনের ঐতিহাসিক বন্ধনও। কিন্তু আজ সেই বন্ধন ফাটল ধরাতে চাইছেন ট্রাম্প, কারণ তার লক্ষ্য শুধু রাশিয়াকে কোণঠাসা করা নয়, ভারতকেও যুক্তরাষ্ট্র নির্ভর জ্বালানির নীতিতে আনা। আর সেই সমীকরণেই ঢুকে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে বেশি সক্রিয়। ওয়াশিংটন চায় দক্ষিণ এশিয়ার এমন এক সরকার যারা মানবাধিকার, গণতন্ত্র আর মুক্তবাজার নীতিতে অনুগত থাকবে যুক্তরাষ্ট্রের। শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো, তা যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ছাড়া সম্ভব ছিল না। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন এই অঞ্চলে বেইজিংয়ের প্রভাব ঠেকাতে বাংলাদেশকে একটি নতুন পরীক্ষাগারে পরিণত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ভারত এবার যুক্তরাষ্ট্রের তেলের বাজারে ঝুঁকে পড়ে, তাহলে কি আমেরিকা ভারতের কাছ থেকে বাংলাদেশের ইস্যুতে রাজনৈতিক আনুগত্য চাইবে? রাশিয়ার তেল ত্যাগ মানে শুধু অর্থনৈতিক নয়, এই এক ভূ রাজনৈতিক মোড়। ভারত যদি যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক ব্লকে ঢুকে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়া তার অবস্থান আরও শক্ত হবে। আর তখন বাংলাদেশে মার্কিন অবস্থানও ভারতের দৃষ্টিকোণ থেকে নির্ধারিত হতে পারে। ভারত কখনো চায়নি বাংলাদেশে একটি সম্পূর্ণ আমেরিকা নির্ভর সরকার গড়ে উঠুক, কারণ সেটি মানে হবে ঢাকা থেকে দিল্লির কানে নয়, বার্তা পৌঁছাবে সরাসরি ওয়াশিংটনে। তবে যদি ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মোদির সম্পর্ক উষ্ণ হয়, তাহলে ভারতের এই ভয় কিছুটা কমতে পারে, কারণ যুক্তরাষ্ট্র তখন ভারতকেই দক্ষিণ এশিয়ার প্রধান স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখবে। অর্থাৎ ইউনূস সরকার তখন আমেরিকার নয়, ভারতের মাধ্যমেই ম্যানেজ হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য তখন নতুন এক সমীকরণে দাঁড়াবে, যেখানে ভারত থাকবে কেন্দ্রবিন্দুতে আর ওয়াশিংটন হবে তার পৃষ্ঠপোষক। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে পারে? ভারতের চোখে শেখ হাসিনা মানে স্থিতিশীলতা, আর যুক্তরাষ্ট্রের চোখে তিনি একসময় ছিলেন এক নায়ক। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য না থাকায় শেখ হাসিনার পতনের পর দিল্লি এবং ওয়াশিংটনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু ট্রাম্প এখন যেভাবে ভারতকে কৌশলগতভাবে পাশে টানছেন, রাশিয়ার তেল বন্ধ থেকে শুরু করে এশিয়া প্যাসিফিক ব্লক পর্যন্ত, তাতে স্পষ্ট যুক্তরাষ্ট্র আবার ভারতের সঙ্গে কৌশলগত মিত্রতায় ফিরছে। এই সম্পর্ক যত উষ্ণ হবে, ততই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের দৃষ্টিভঙ্গির কাছে নরম হয়ে যাবে। কারণ দক্ষিণ এশিয়ায় এখন মার্কিন প্রভাব ধরে রাখার একমাত্র উপায় হলো ভারতের মাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণ। আর এখানেই শেখ হাসিনা ফিরে আসতে পারেন একটি গণতন্ত্রের মডেলের প্রতীক হয়ে। অর্থাৎ তিনি থাকবেন কিন্তু ওয়াশিংটনের পরামর্শ মানবেন, দিল্লি থাকবে তার গ্যারেন্টার, আর যুক্তরাষ্ট্র পাবে চীনের দিকে না ঘেঁষা বাংলাদেশের প্রতিশ্রুতি। ডক্টর ইউনূসের সরকার এখনও স্থিতিশীল নয়, প্রশাসন বিভক্ত, অর্থনীতির টানমাটাল, এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোও আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি। এই অবস্থায় ওয়াশিংটন বুঝতে পেরেছে যে একজন অভিজ্ঞ, নিয়ন্ত্রণে দক্ষ রাজনীতিবিদ ছাড়া বাংলাদেশের বাস্তব রাজনীতি সামলানো যাবে না। সেখানে দিল্লি পরামর্শ দিতে পারে, তোমরা যদি বাংলাদেশে স্থিতিশীলতা চাও, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ছাড়া বিকল্প নেই। এই যুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য যুক্তিসঙ্গত, কারণ দক্ষিণ এশিয়ায় এখন চীনের প্রভাব রুখতে তাদের দরকার একটি স্ট্যাবল পার্টনারশিপ ব্লক, ভারত, জাপান, বাংলাদেশ। আর শেখ হাসিনা সেই ব্লকের পরীক্ষিত অংশ। এই মুহূর্তে তাই শেখ হাসিনার নাম কেবল বাংলাদেশের রাজনীতি নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির প্রধান মুদ্রা। মোদি ও ট্রাম্পের হাসি যত বাড়বে, শেখ হাসিনার রিটার্ন কার্ড ততই উজ্জ্বল হবে।
এটাই নতুন বাস্তবতা, যেখানে তেলের কূটনীতি এক নেত্রীর ভাগ্যরেখাও লিখে যেতে পারে। যদি উপদেষ্টা আসিফের এই বক্তব্যটা সত্যি হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা মিথ্যা। দুইটা তো সত্যি হতে পারে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে যখন তিনি আমাদের উপদেষ্টা মাহফুজ তাকে তিনি পরিচয় করে দিলেন যে মাস্টারমাইন্ড হিসাবে, ওই সর্বপ্রথম জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুরো জাতি অবাক হলো যে কে এই মাস্টারমাইন্ড মাহফুজ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস খোদ আন্তর্জাতিক মঞ্চে এই মাহফুজকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বের সামনে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড হচ্ছে উপদেষ্টা মাহফুজ। এরপরে কিন্তু এটা নিয়ে শোরগোল পড়ে গেল, রাজনৈতিক বিভাজন আসলো। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তিনি তার বক্তব্য এখন পর্যন্ত প্রত্যাহার করেন নাই, আর যদি করে থাকেন আমার হয়তো নলেজে নাই, বাট আমার ধারণা তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে আজকে উপদেষ্টা আসিফ তিনি যে বক্তব্য দিয়েছেন তারটা নিশ্চয় মিথ্যা। বাট আসিফ যেহেতু এ পার্ট অফ দ্য কি বলছে রেভলিউশন, সো তার বক্তব্যের সত্যতাই অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য। কারণ সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যাদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি, নির্যাতন হতে দেখেছি, তাদের মধ্যে আসিফ অন্যতম। ওই আন্দোলনের সময় মাহফুজকে কিন্তু কেউ দেখে নাই বা জানতো না। অনেকে বলছেন তিনি নাকি তখন বিদেশেও ছিলেন। যাই হোক, এখন আজকে কেন এই বিষয়টা নিয়ে আবার আলোচনা শুরু হলো? আজকে 24শে জুলাই আন্দোলনে প্রধান কুশীলব বা মাস্টারমাইন্ড হিসাবে কেউ ছিল না, দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলমান আছে, সেই বিচারের সাক্ষী হিসাবে বা প্রধান একজন ব্যক্তি হিসাবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যে মানবতা বিরোধী অপরাধের মামলা আছে, সেই মামলায় জেরার সময় আপনার এমন দাবি করেন তিনি। বিকেল 3টার পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই মামলায় টিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেয় আসিফ মাহমুদ। তো তাকে যখন জেরা করা হয়, এক প্রশ্নে তিনি বলেন যে তাকে প্রশ্ন করা হয় যে তাদের আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল কিনা। জবাবে আসিফ বলছে যে গত বছরের 5 জুন কোটাপথা পুনর্বহালের রায়ের পর আমরা 58 জন সমন্বয়ক সহ সমন্বয়ক মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না, আন্দোলনের প্রধানও কেউ ছিল না, সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল। তো যোগাযোগের মাধ্যম কি ছিল? যোগাযোগ মাধ্যম হিসেবে তারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে। তো এই এক দফা যে দাবি ছিল, এটার পক্ষে কোনো বিদেশি কোনো শক্তি অথবা কারো হাত ছিল কিনা, যে মাস্টারমাইন্ড ইস্যুটা যেহেতু আসছে। তো আসিফের বক্তব্য, এক দফা কর্মসূচি ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন ছিল না, আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আন্দোলনকারীরাই আন্দোলনের খরচের জন্য ফান্ড তৈরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে মাস্টারমাইন্ড ইস্যুটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ওনার দূরত্ব হয়েছে। তখন সবাই ভাবতো এনসিপির উত্থান বা এই দলটাকে তৈরির পেছনে ডক্টর ইউনূসের দূরবী সন্ধি আছে, কিন্তু যত দিন যাচ্ছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় না যে এই আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড ছিল। আর উপদেষ্টা মাহফুজ তিনি আসলে বিএনপি ঘরানার, এটা তো স্পষ্ট এখন প্রমাণিত। আর বাট তিনি এই আন্দোলনটার মধ্যে কিভাবে আইসা এই উপদেষ্টা পদ পাইলেন? আমরা চলমান আন্দোলন যখন ছিল, এই মাহফুজকে কিন্তু এভাবে কেউই চিনতাম না। তার নামেও বিভিন্ন কনফ্লিক্ট আছে, হেজবুত তাহরির সহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পর্ক। তো সবকিছু মিলিয়ে মাহফুজ কিন্তু এখনো রহস্যময় একটা ক্যারেক্টার, যে কিভাবে তার এখানে এন্ট্রি, ইভেন এত বড় একটা জায়গায় বসা। তো আমরা টোটাল আলোচনা থেকে যতটুকু বুঝি, ডক্টর ইউনূস যদি এই তার বক্তব্যটা প্রত্যাহার করে নেন, সেটাতে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি যে ঐকমত্য তৈরি করা ট্রাই করতেছেন, সেটা আরো পজিটিভ হবে। হতেই পারে বয়স্ক মানুষ, কথার সাথে অনেক সময় ফ্লুয়েন্টলি স্লিপ অফ টাং অনেক শব্দ চলে আসে, বাট কিছু কিছু শব্দে ভেজাল লাগে। আর যদি তিনি ইতিমধ্যে এই বক্তব্যটা প্রত্যাহার করে থাকেন, তাহলে তো আসিফের বক্তব্যের কোনো ঝামেলা নাই। বাট আমার যতদূর নজরে আছে, এই ধরনের বক্তব্য তিনি সম্ভবত দেন নাই, আর দিয়ে থাকলে আমি আমার ভিডিওটা প্রত্যাহার করে নিব। ডক্টর ইউনূস সরকারের সর্বশেষ চেষ্টা, টান টান উত্তেজনা, আর মাত্র কয়েক ঘন্টা, এখন না কয়েকদিন বললেও ভুল হবে, লেস দেন 24 ঘন্টা। আমি যখন আলোচনা করছি তখন থেকে এই 24 ঘন্টা জোরালো চেষ্টা করছে বা করবে প্রফেসর ইউনূস। এই 24 ঘন্টার চেষ্টায় সফল হলে ভালো কিছু, আর যদি ইউনূস ব্যর্থ হয় তাহলে আগামী 3-4 বছরের নির্বাচন চোখে দেখা লাগবে না। দর্শক, আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, দ্বিতীয় কোনো চিন্তা নেই। মানে সরকারের চিন্তার কথা বলছে, কিন্তু হবে যে তার কোনো গ্যারান্টি নেই। প্রফেসর ইউনূসও একই কথা বলছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। কিন্তু আপনারা দেখছেন দর্শক, জুলাই সনদ নিয়ে মারাত্মক অনিশ্চয়তা। অনেকগুলো দল জানিয়েছে এইটা না হলে আমরা সাইন করবো না। আর রাজনৈতিক দলগুলো সাইন না করলে জুলাই সনদ, সেটা হবে বালের জুলাই সনদ। এদিকে কি করবে? জামাত, চরমোনাই, এনসিপি বেঁকে বসেছে, বিএনপির মিত্ররাও অনেক বেশিরভাগ দল বেঁকে বসেছে। এখন জুলাই সনদ সাইন করতে রাজি শুধু বিএনপি, মানে বর্তমান এই স্ট্রাকচারে। তবে হ্যাঁ, জামাত, চরমোনাই, এনসিপির দাবি মেনে নিলে তারা সাইন করবে। মানে একটা অনিশ্চয়তা। ইউনূস মিটিং করেছিলেন, কিন্তু মিটিং করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। এই জায়গায় সরকার চেষ্টা করে যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত সাইন না করলেও জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এবং জুলাই সনদের ভিত্তিতে যাতে নির্বাচন হয়। এই জন্য সরকারের পক্ষ থেকে শেষ চেষ্টা, এই জুলাই সনদ কেন্দ্রিক এখন যে চেষ্টা,
এই জায়গায় সফল হলে নির্বাচন হবে, নইলে নির্বাচন হবে না। জুলাই সনদ ব্যর্থ করে কোনো নির্বাচন হবে না। সাপোজ যে পলিটিক্যাল পার্টিগুলো এক হলো না, প্রফেসর ইউনূস কোনো যৌক্তিক সমাধান চাপিয়ে দিতে পারলো না, তাহলে কি হবে? তাহলে নির্বাচন চোখে দেখা লাগবে না, 3-4 বছর নির্বাচন চোখে দেখা লাগবে না। সরকার নিজেদের মতো করে সংস্কার শুরু করবে, ইউনূস থাকুক বা না থাকুক, নতুন কেউ আসবে এবং দীর্ঘমেয়াদী সংস্কারের পরে নির্বাচনের কথা বলবে। তার আগে কোনো নির্বাচন হবে না। এটি হচ্ছে ফাইনাল। কি ঘটছে দেখেন দর্শক, আসিফ নজরুলের বক্তব্য নানান বিষয়ে কথা বলেছে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সরকার ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর। এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা তাদের নেই। হ্যাঁ, বদ্ধপরিকর, চায়, কৃতজ্ঞ, সব ঠিক আছে, কিন্তু হবে যে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। বরং অনেকে ধরে নিয়েছে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে না। এখন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন না হলে কি করবে? কার উপর দায় চাপাবে? কার উপর দায় চাপানো যায়? এখন এই লাইন নাকি ঘুরছে অনেকে, যে জামাতের আন্দোলনের উপর দায় চাপানো যায় কিনা, এনসিপি শাপলা প্রতীক নিয়ে জটিলতার উপর দায় চাপানো যায় কিনা, জুলাই সনদ নিয়ে বিএনপির ঘাটতারামির উপর দায় চাপানো যায় কিনা, এইগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা অনেকে এখন বিশ্বাস করতে শুরু করেছে। সরকার চেষ্টা করছে, সরকার প্রমাণ করবে যে আমরা আন্তরিক ছিলাম, কিন্তু হয়নি, অমুক অমুকের কারণে, পলিটিক্যাল পার্টিগুলোর কারণে হয়নি। হ্যাঁ, এই পলিটিক্যাল পার্টিগুলোর উপর যদি দায় চাপানো যেতে পারে, তাহলে একটা গোষ্ঠী জিতে যাবে। তাহলে ওই পলিটিক্যাল পার্টিগুলো আবার নির্বাচনের কথা বললে পিটিয়ে তাদের পাশা লাল করে দেওয়া হবে। কারণ সরকার জোরালোভাবে বলতে পারবে যে আমরা সিরিয়াসলি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন চেয়েছি, আমরা অনার ছিলাম, দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, কিন্তু তোমাদের ঘাটতারামির কারণে পারিনি। এখন আসলে নির্বাচনের কথা বলতে চুপ করে বসে থাকো। তখন মির্জা ফখরুলদের জীবদ্দশায় নির্বাচন দেখা লাগবে না, 3-4 বছরে নির্বাচন হবে না। এখন এই রাজনৈতিক দলগুলো ঘাটতারামি করলে তারপরে কি করতে হবে, এটা কিন্তু সরকার ঠিক করে ফেলেছে। দেখেন, সরকার পে স্কেল ঘোষণা করেছে, এটা বাস্তবায়ন করবে। পে স্কেল ঘোষণা করলে, বাস্তবায়ন করতে বলে, সরকারি কর্মকর্তাদের বেতন 2-2.5 গুণ হয়ে যাবে। তখন এই সরকারি কর্মকর্তারা নির্বিঘ্নে কোঅপারেট করবে ইউনূস সরকারকে, নির্বিঘ্নে দেশ চালাবে। আর রাজনৈতিক দলগুলো কেউ কেউ ইউনূসকে কোঅপারেট করবে, তখন বিএনপি ধ্বংস হয়ে যাবে, চাঁদাবাজি শেষ হয়ে যাবে, কিন্তু চাঁদাবাজি তকমা থেকে যাবে। অতএব এই বিএনপি জুলাই সনদে বাধা দিচ্ছে, ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর করুণ পরিণতি তাদের ভোগ করা লাগতে পারে। তিনি একই সঙ্গে উপদেষ্টাদের নিয়ে হওয়া সমালোচনায় গণতান্ত্রিক উত্তরণ হিসেবে আখ্যায়িত করেছেন এবং জুলাই সনদে সব রাজনৈতিক দলে স্বাক্ষর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এখন পর্যন্ত সেই চেষ্টাই করে যাচ্ছেন। নানান ইনফরমাল মিটিং, 24 ঘন্টা অনেক মিটিং হবে, জামাত এনসিপিকে কনভিন্স করা, চরমোনাইকে কনভিন্স করা, কিন্তু তারা এখন পর্যন্ত বেঁকে বসেছে এইটা না হলে আমরা সাইন করবো না। নোট অফ ডিসেন্ট সহ সাইন করবে না অনেক দল। তো নোট অফ ডিসেন্ট মানে এই যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে অপরাজনীতি করছে, এটার জন্য একদিন তাদেরকে রিমোর্স করতে হবে। জামাতের পটুয়াখালীর জেলা আমির বলেছেন, একদিন, এখন যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন না হয়, একদিন বড় দলগুলো পিয়ার বলে কান্না করবে, যেরকম তত্ত্বাবধায়ক সরকার বলে কান্না করছেন ওরকম। রাইট, বিএনপিকে সেটাই করতে হবে। তিনি একই সঙ্গে উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন সমালোচনা, হ্যাঁ এটা ভালো, উপদেষ্টাদের নিয়ে সমালোচনা হওয়া ভালো। আরো নানান বিষয়ে আসিফ নজরুল কথা বলেছেন। বিচার বিভাগীয় সংস্কার অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব, সুপ্রিম কোর্ট সেক্রেটারির গঠন নিয়ে তিনি জানেন, এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে যে এটা ম্যাচিউর সিদ্ধান্ত কিনা। তবে এটা গঠন হবে, এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন অন্যতম প্রস্তাব ছিল, প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটা আছে। আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি, কিছু বিষয় এখনো কিছু মতভিন্নতা আছে, সেটা নিয়ে আরেকটু আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি আরো জানান, কয়েক সপ্তাহের মধ্যে আইনটি উপদেষ্টা পরিষদে পেশ করব, উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে সেটা পাশ করা হবে। এবং আমার ধারণা এই সরকার আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারি গঠন করবো। এর মানে কয়েক মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার পর তো আর নতুন ভাবে কোনো উদ্যোগ নিতে পারবে না, তফসিল ঘোষণার আগেই আলাদা সেক্রেটারিয়েট গঠন করা হতে পারে, এটা বাস্তবায়ন হবে। এখন জুলাই সনদ বাস্তবায়ন না হলেও বিভিন্ন সংস্কার কিন্তু সরকার শুরু করে দিয়েছে।